তাহলে আমরা কিন্তু এইখানে ছিলাম, ঠিক আছে? তাহলে আমরা হরিজন্টাল ফ্যাক্টর বুঝেছি, ভার্টিক্যাল ফ্যাক্টর বুঝেছি, ডিস্টেন্স বুঝেছি, অ্যাসাইমেট্রি ফ্যাক্টর বুঝেছি, ফ্রিকোয়েন্সি বুঝেছি, কাপলিং বুঝেছি। এই সবগুলো ফ্যাক্টর অ্যানালাইসিস করে একজন ব্যক্তি তার সর্বনিম্ন মানে সর্বোচ্চ কতটুকু রিকমেন্ডেড ওজন সে উঠাতে পারবে সেটা রিকমেন্ড করা যায়, বা কতটুকু ওজন তার উঠানো উচিত সেটি ক্যালকুলেট করা যায়। সেই ক্যালকুলেশনটা আজকে আমরা দেখব। বলা হচ্ছে the Nash lifting equation always used as a load constant এলসি 51 পাউন্ডস অথবা এইটা কনস্ট্যান্ট লোড, কনস্ট্যান্ট মানে এটি কনস্ট্যান্ট লোড, এটি হতে পারে অথবা অন্যটা আরেকটা যদি অন্য মেথডে করি, which is represent the maximum recommended load to be lifted under ideal condition. From the starting point, the equation several tax variable expressed in coefficient or multiplier. So the sharp decrease and load constant আমরা দেখবো, চলো দেখা যাক বাকিগুলো দেখি কি বলা হচ্ছে, লোড কনস্ট্যান্ট কিভাবে আমরা মেইনটেইন করব, ক্যালকুলেট করব। তো সেই লোড কনস্ট্যান্ট গুলো একটু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। প্রথমেই হচ্ছে আমাদের লোকেশন অফ দা হ্যান্ডস, প্রথম যেটা আমরা এইচ যেটা আমরা ক্যালকুলেট করছি, বলা হচ্ছে মেজার এন্ড রেকর্ড দ্য হরিজন্টাল লোকেশন অফ দ্য হ্যান্ডস ফ্রম দ্য স্টার্টিং origin and end of the distance of lifting tasks. Measure and record the horizontal location of the hands at the end of the destination lift or the by significant control required. Horizontal location is determined by measuring the distance between the point projected on the floor directly below the midpoint of the hands grasping the object load center. এটার পায়ের মিডল সেন্টার এন্ড আমরা যে বস্তুটা ধরেছি সেটার মিডল সেন্টার, এই ডিসটেন্সটাই হচ্ছে এইচ। হোপফুলি আর কোনো কারো কনফিউশন নাই অ্যাবাউট এইচ নিয়ে। সেকেন্ডলি ভার্টিক্যাল লোকেশন অফ দ্য হ্যান্ডস, এই ছবিটাতে আপনারা দেখেন যে এই উচ্চতাটা কত, এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ কত ডিস্টেন্সে এটা ধরা হয়েছে, সেটাকে আমরা তখন ভি1 বলছিলাম বা ভি। বলা হচ্ছে measure the record and vertical location of the hands above the floor and start the origin and end of the lifting tasks, and the vertical location is measured from the floor and outstanding the surface, এইটার সাপেক্ষে আমরা এটা ভিটা মেজার করে থাকি। ভার্টিক্যাল ট্রাভেল ডিস্টেন্স, ভার্টিক্যাল ট্রাভেল ডিস্টেন্স এটা যদি সেই লোকেশনটা হয় এখান থেকে কত দূরে বস্তুটা নতুন ভাবে উচ্চতায়, নতুন উচ্চতায় কত দূরে গেছে সেটাকে আমরা বলতেছি ডি। ক্লিয়ার? So vertical travel distance is a leap determined by subtracting the vertical location v at the start of the leap and the vertical location v of the end of the leap. So the flowing lowering text substrate, the v location and v is the start. এখান থেকে লোয়ারিং থেকে কত দূর হবে সেটা ডি। আচ্ছা, এইগুলা দিয়ে ম্যাথ করব, সেজন্য কিন্তু এগুলো আমি একটু ভালো করে বলছি। হ্যাঁ, নাও অ্যাসাইমেট্রিক অ্যাঙ্গেল, আমরা একজন ব্যক্তি যদি এখান থেকে এরকম করে ঘুরে যাই তাহলে হচ্ছে 90 ডিগ্রি। আমি যদি এইরকম ভাবে ঘুরে যাই অর্থাৎ যা আছি তার এই পাশে ঘুরে যাই তাহলে 180 ডিগ্রি ধরে নাও এখানে ঘুরছে, তাহলে 180 ডিগ্রি। আর যদি পুরোটাই ঘুরে আবার এদিকে আসি, অনেকে একটা বস্তু নিয়ে ঘুরে আবার এদিকে আসি, তাহলে সেটা কি হবে 360 ডিগ্রি। তো এরকম তো আর হয় না যে এখানে এরকম করে ঘুরে সর্বোচ্চ 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি এরকম হতে পারে, ঠিক আছে? এর বেশি তো হয় না। ওকে, তাহলে এই যে কাজটা আমি করছি বা আমি পিক করছি এটা কত ডিগ্রি কোণে হচ্ছে সেটা সাইমেট্রিক অ্যাঙ্গেল, সেটাকে আমরা বলছি এ। বলা হচ্ছে মেজার দ্য ডিগ্রি ইন হুইচ দ্য বডি ইজ ডিগ্রি টার্ন ইনটু দ্য, আচ্ছা এগুলো অনেক কথা বলা আছে, তো সাধারণত এখান থেকে আমরা ডিগ্রিটা পিক করব। ওকে, এটা আমরা বুঝেছি। নাও দ্য কাপলিং সি, এখন এই বস্তুটাকে আমি কত শক্তভাবে ধরছি, বলা হচ্ছে determine the classification of the quality of coupling between the worker hands and the objects. তো এইটাকে এখন রেটিং করাটা একটু মুশকিল, কারণ হচ্ছে আমি কত শক্ত করে ধরলাম সেটাকে রেটিং করতে হচ্ছে অ্যাজ এ গুড, ফেয়ার অর পোর। তো এটা আসলে অবজার্ভ করলে বোঝা যায় আমি কিভাবে ধরছি, সেটা গুড হতে পারে, ফেয়ার হতে পারে, পোর। তো গুডের জন্য সাধারণত 1 পয়েন্টস, ফেয়ারের জন্য 2 পয়েন্টস, পোরের জন্য 3, মানে খারাপ। সো রেটিং
A good coupling will reduce the maximum Graf's force required to increase the acceptable weight of lifting, while poor coupling will generally require higher maximum. মনে করো তুমি যদি শক্ত করে ধরো বস্তুটাকে তাহলে উঠাইতে কম শক্তি লাগবে, আর যদি একটু ইয়ে করে ধরো তাহলে কি আমরা যখন মানে আমাদের বাইরে চলে যায় তখন আসলে ধরতে পারি না, তখন শক্তি বেশি লাগে। বা সেটাই বলা হচ্ছে কিন্তু যে গ্রাফসিং কত ভাবে শক্ত ভাবে ধরছি সেটি। তো এটির চার্ট আছে, সেই চার্ট থেকে আমরা সাধারণত তথ্য বের করি। নাও দ্য ফ্রিকোয়েন্সি হচ্ছে ঘন্টায় বা কতটুকু আমি কতবার উঠাচ্ছি, এবং একই সাথে লোড, অর্থাৎ লোড বলবো না, একই সাথে ডিউরেশন, যেটা আমরা নিচে কথা বলছি, যে ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি ঘন্টায় বা একটা আদর্শ সময়, মানে একটা আদর্শ সময় বলতে 1 ঘন্টা অথবা মিনিট হতে পারে, কতবার উঠাচ্ছি সেটাই ফ্রিকোয়েন্সি। ওকে, যত যদি মিনিটে বেশি বার হয় তাহলে তো আমরা বেশি উঠাতে পারবো না। এবং সেকেন্ডলি হচ্ছে যে কতক্ষণ ধরে উঠাচ্ছি। প্রথমের দিকে কিন্তু আমাদের কাজ করার এনার্জি বেশি থাকে, যে টপাটপ 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 উঠাচ্ছে, বাট শেষের এটা ডিউরেশন যদি বেড়ে যায়, মনে করে 1 ঘন্টা আমাদের সেরকম কিছু মনে হয় না, কিন্তু 1 ঘন্টা শুরু থেকে শেষের দিকে দেখবো যে আস্তে আস্তে কিন্তু কমতেছে। সো বেশি ডিউরেশন হলে তো সেটি বলা হচ্ছে ডিটারমাইন দ্য ডিউরেশন ক্লাসিফাইড as categories for 1 2 3 বা 8 hour long duration। লোডের ক্ষেত্রে বলা হচ্ছে সেটি লোড কতখানি, ডিটারমাইন দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট লিফটেড এন্ড ইফ নেসেসারি ইউজ এ স্কেল ডিটারমাইন দ্য এক্সাক্ট ওয়েট। এক্সাক্ট ওয়েটটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে? ওকে, তাহলে এই সবগুলো প্যারামিটার আমরা পেলাম। এখানে শর্টিং এর যেটা লোডের কথা বলছিলাম, অর্থাৎ ডিউরেশনের কথা বলছিলাম, বলা হচ্ছে শর্ট এক যেটা বলছে 1 ঘন্টার মধ্যে যেটা হবে, মডারেট যেটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে হবে, লং যেটা আসলে 2 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি তো আমরা আর কাজ করি না, ঠিক আছে? তাহলে সেটা 2 থেকে 8 ঘন্টা। ওকে, তো এখানে আবার সেই চিত্রটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আশা করি আপনারা বুঝেছেন। এখন আমি কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম যে লোড কনস্ট্যান্ট, আপনারা লোড কনস্ট্যান্ট এখানে একটা চার্ট দেখেন, এটা তো আপনাদের সেই সূত্রটাই, রিকমেন্ডেড ওয়েট লিমিট, তাই না? এখানে একটা চার্ট দেখেন তো, বলা হচ্ছে মেট্রিক আর একটা হচ্ছে ইউএস। ওকে, একটা ব্রিটিশ একটা আমেরিকান। তো লোড কনস্ট্যান্ট এলসি তো আমাদের সূত্রে লাগে, ওইখানে 51 ছিল। তো আপনার হিসাবগুলো যদি আপনি পাউন্ডে করেন সবগুলো, তাহলে আপনি 51 দিয়ে করবেন। কিন্তু আপনার হিসাবগুলো এককগুলো যদি মেট্রিক সিস্টেমে যায়, কেজিতে করেন, তাহলে আপনি কেজিতে দিয়ে করবেন। তখন আপনি 51 পরিবর্তে কি ইউজ করবেন? 23। আপনার যেখানে সূত্রটা রয়েছে 51 এলসি, এখানে আপনি 23 ইউজ করবেন। যদি আপনার কেজি, মিটার এগুলোতে সবগুলো হয়, আর যদি পাউন্ড, ইয়ার্স এগুলোতে হয়, তখন আপনি পাউন্ড ইউজ করবেন। ওকে, আমরা জানি না একটা এসআই ইউনিট, মেট্রিক সিস্টেম এগুলো। এরপর আসি হরিজন্টাল মাল্টিপ্লায়ার। এইচ এম, এইচ তো আমরা বের করব কতটুকু, এই যে এইচ দূরত্বটা কতটুকু, আর এম হচ্ছে 25 যদি আপনি মেট্রিকে যান, আর এই মাল্টিপ্লায়ার 10 হচ্ছে যদি আপনি ইউএসএ তে যান। ওকে, তারপর ভার্টিক্যাল মাল্টিপ্লায়ার ভি, ভি তো আমরা জানি, এই যে এটা ভি, কিন্তু এখানেও একইভাবে 1 মাইনাস 0.003, বা এটাকে আমরা কি বলি ভুলে গেলাম এই মুহূর্তে, এটার মাঝখানে দিলে সবগুলো পজিটিভ আসে, ভি মাইনাস 75। তারপরে হচ্ছে একইভাবে যদি আমরা এর ক্ষেত্রে করি, ইউএস এর ক্ষেত্রে 1 মাইনাস 0.0075 ইন্টু ভি মাইনাস 30, অর্থাৎ ভি এর মানটা বসিয়ে দিব, এখান থেকে পজিটিভ মান বেরোবে। এরপরে আছে ডিস্টেন্স ডিএম, ডি, ডি তো আমরা জানি যে এই ডিস্টেন্সটা কতটুকু হলো, এবং 0.82 প্লাস 4.5, এটা যদি আপনি মেট্রিক সিস্টেমে যান, আর এটা 8418 বাই ডি, এটি হচ্ছে কাস্টাডি। এখন যদি আপনারা প্রশ্ন করেন স্যার এগুলো কিভাবে আসলো, তাহলে আরো ভিতরে যেতে হবে, সূত্রগুলো ডিরাইভ করতে হবে প্রত্যেকটা। ওকে, অ্যাসাইমেট্রিক মাল্টিপ্লায়ার যেটাকে আমরা এএম বলছি, তাহলে সেটা মেট্রিকের ক্ষেত্রে হলে 1 মাইনাস 0.0032 আর একই দুটোই, অর্থাৎ এ মানে কি, এ মানে হচ্ছে কোণ, 90 40 45 যে কোনো কোণ হতে পারে। ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার কত বার করছে সেটার জন্য একটা মান দাও, মানে মান, সেখান থেকে একটা মান পাবো টেবিল 5 এ। ওকে, আর কাপলিং মাল্টিপ্লায়ারটা কিরকম সিএম, সেটার জন্য আমরা টেবিল পাবো। তাহলে প্রথমের মানগুলো আমরা কিন্তু সরাসরি এখান থেকে পেলাম, এই সূত্রে জাস্ট বসিয়ে দিলেই পাবো, আর বাকি দুইটা মান আমরা টেবিল থেকে নিব। তাহলে চলো আমরা একটু টেবিল ঘুরে আসি, টেবিল কি বলছে। ওকে, একটু ক্লিয়ার তো
যে যদি মেট্রিক হয় তাহলে মেট্রিক, আর যদি ইউএস হয় তাহলে ইউএস, ব্রিটিশ অথবা আমেরিকান। তো টেবিল, প্রথম টেবিল আমরা দেখি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যে কত সময় ধরে আমরা কাজ করছি এবং কতবার কাজ করছি। দেখেন এখানে বলা হচ্ছে ওয়ার্ক ডিউরেশন 1 ঘন্টা 2 ঘন্টা কত, এবং ভির অবস্থানটা কত, সেটা কি 75 সেন্টি ইয়ার বেশি বা কম, কোনটা। এই পাশে যখন আমাদের ডিস্ট্রিবিউট বোঝা হয়ে গেল, ধরে নিলাম এটা, এখন ফ্রিকোয়েন্সি লিফটস পার মিনিট, আমি প্রতি মিনিটে কয়বার উঠাচ্ছি, আমার মনে করেন 6 বার সাপোজ, তাহলে আমার ঘটনা 1 ঘন্টা এবং ভি হচ্ছে 75 এর নিচে, 75 এর উপরে, তাহলে আমার পয়েন্টস হবে এটা। কিসের জন্য? আমাদের যে দুটো মান বাকি থাকলো ফ্রিকোয়েন্সি এফএম, তার জন্য পয়েন্টস হবে এটা। ধরে নিলাম একজন ব্যক্তি 8 ঘন্টা কাজ করছে, সেটার ভি হলো 75 এর কম, তাহলে তার জন্য আমার কত মান হবে, তার ফ্রিকোয়েন্সি মনে করো 3, তাহলে তার জন্য মান হবে 0.555, এখান থেকে এই মানটা পাবো। ওকে, ভির অবস্থান, এরপরে তাহলে এফএম পেলাম, আর একটা সিএম পাইতে হবে আমাদের। সিএমটা কোথায়? টেবিল 7 থেকে। তাহলে ভি যদি 75 সেন্টিমিটার, অর্থাৎ এই পাশে বড় মানে কি 70, ভি ছোট এর থেকে 75 এর থেকে, আর ভি যদি বড় হয় 75 এর থেকে, তাহলে অর্থাৎ 30 ইঞ্চির কথা বলছে, আমরা যদি ইয়েতে নেই ব্রিটিশে নেই, তাহলে বলা হচ্ছে গুড, তাহলে তার জন্য 1 পয়েন্ট। কোনটা আমার মিলে, সেটার জন্য ফেয়ার 4, আমার অবস্থান কতটুকু রয়েছে এবং সেটার জন্য আমি কি রেটিং দিয়েছি। আমি যদি গুড দেই তার জন্য 1, আমি যদি পোর দেই 0.9, মনে করো একটা বস্তুর অবস্থান 75 সেন্টিমিটার কম এবং তাকে আমি দিয়েছি পোর, তাহলে তার জন্য আমরা সিএম এর মান পাবো 0.90। তাহলে চার্ট থেকে কিভাবে পাই ক্লিয়ার। এরপরে আমরা একটা বাস্তবিক উদাহরণে চলে যাই। ওকে, তাহলে বাস্তবিক উদাহরণটা গেলে কি হলো, ম্যাথ গেল কই আছে, পড়ে আছে আরো অনেক। ঠিক আছে, তাহলে এইখান থেকে তাহলে রিকমেন্ডেড ওয়েট লিমিট RWL এর যে সূত্র, এলসি যেটা মেট্রিক অথবা ইউএস, এইচএম, ভিএম, ডিএম, এএম, এফএম, সিএম সবগুলো তাহলে আমরা পেলাম। ওকে, নাও নায়োস আইডিয়াল কন্ডিশন, ম্যাথে আমরা যাচ্ছি, ওই স্লাইডে গেলে ম্যাথটা করব। Now, NIOSH ideal condition টা কি বলা হচ্ছে, 2 approach taken by NIOSH has been recommended maximum load, RWL is taken load মোটামুটি 23 kg and lifted sagittal plane from the height 75 centimeter and the floor held 25 centimeter front of the body। সাধারণত সবার একটা আমরা জামার আদর্শ মাপ বলি না, এখন সব জামা বা শার্ট তো সবার জন্য খাটে না, কেউ বড় হয় কেউ ছোট হয়, তো একজন আদর্শ মানুষের মাপ যদি ধরা হয় বা সেই ক্ষেত্রে বলা হচ্ছে সে যদি 75 সেন্টিমিটার এইরকম থাকে এবং 25 সেন্টিমিটার পড়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার 23 কেজি ম্যাক্সিমাম উঠানোটা উচিত হবে বলে নায়োস এটাকে রিকমেন্ডেড করেছে। ইট ইজ ফর অ্যান আইডিয়াল পারসন। সো দ্য লোড to be lifted not more than 25 centimeter vertically, there has to be a group of coupling between and lifter ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে এটা নায়োস আইডিয়াল কন্ডিশন আমরা দেখলাম, these are the conditions. Okay, now the lifting index. So what is lifting index, মানে আবার ইন্ডেক্স কি বলা হচ্ছে, the ratio between the load actually lifted and known lift, RWL recommended, এটা তো ক্যালকুলেশন করে বের করছি আমরা, তাই না, RWL টা এটা ক্যালকুলেশন করে বের করছি, আর 5 কেজি উঠালে তো বাবা সেটা 5 কেজি, আমি না হয় ক্যালকুলেট করছি ইত্যাদি ইত্যাদি ধরে, আমার একটা আসছে যে তুমি রিকমেন্ড করতেছো তার উঠানো দরকার 4 কেজি, কিন্তু আমি অ্যাকচুয়ালি উঠেছি 5 কেজি, তাহলে আমার লিফটিং ইন্ডেক্স কত হবে, তাহলে 5/4। সো এখানে একটা মান বেরোবে, যদি উপরের মানটা বড় হয় তাহলে সেটা 1 এর এরকম বা বড় বেরোবে, আর উপরের মানটা যদি ছোট হয় তাহলে সেটা 1 এর থেকে ছোট হবে। বলা হচ্ছে an index of less than 1 is believed that not to increase the risk of injury,
যদি এই যে মানটা মনে করি অ্যাকচুয়ালি তুমি যা উঠিয়েছো এবং আমি যা উঠাচ্ছি, মানে আমার সূত্র থেকে যেটা পাইছি, মানে রিকমেন্ড করা যেটা হয়েছে ক্যালকুলেশন করে, সেটার মান যদি উপরে বড় হয় তাহলে তো 1 আসবে। তো 1 এর বলা আছে অফ লেস দেন 1 ইজ বিলিভ, যদি 1 এর নিচে হয় তাহলে রিস্ক নাই, কিন্তু যদি 1 এর উপরে উঠে যায় তাহলে রিস্ক আছে। কারণ তুমি রিকমেন্ডিং, এটা খুবই সহজ কথা, তুমি রিকমেন্ড করছো 4 কেজি, সে উঠাইছে 5 কেজি, সিম্পলি বাংলায় তুমি বলতেছো ভাই তোমার তো 5 কেজি উঠানো রিস্ক, খুবই সহজ। তাহলে 1 এর বেশি হলে সেটা রিস্ক, 1 এর কম হলে সেটা রিস্ক নাই। তাহলে 1 কখন আসবে? যখন উপরের মান বড় হবে তখন 1 আসবে, আর যখন উপরের মান ছোট হবে তখন আমি যদি 3 কেজি উঠাই তাহলে নিচের 1 এর মানে ভাগ করলে কি আসবে? ছোট আসবে। তার মানে আমি তো আমার রিকমেন্ডেড ওয়েট যে লিমিট তার থেকে কম পাইছি, তাহলে এখানে রিস্ক আবার কই? তো সেটাকেই আমরা বলতেছি লিমিটিং লিফটিং ইন্ডেক্স, লিমিটিং নট লিফটিং ইন্ডেক্স। বোঝা গেছে? তাহলে আমার রিকমেন্ডেড ওয়েট যেটা আসতেছে এবং আমি যেটা অ্যাকচুয়ালি উঠাচ্ছি সেইখান থেকে আমরা লিফটিং ইন্ডেক্সটা বের করতে পারি। ক্লিয়ার? মাথায় বুঝে গেছে? তাহলে লিফটিং ইন্ডেক্স বের করতে হলে আমাদের প্রথমে রিকমেন্ডেড ওয়েট লোড বের করতে হবে, তারপর সে অ্যাকচুয়াল কত উঠাইছে সেখান থেকে ভাগ দিলে লিফটিং ইন্ডেক্স বেরোবে। ওকে, সো when this question equation cannot be used, এই প্রশ্নটারও আবার ইকুয়েশন যেটা RWL যেটা আমরা পেলাম বা যেটা আমরা স্টাডি করলাম সেটারও কিছু লিমিটেশন আছে। তো এটা যে সবসময় কাজ করবে এমনটা না, এই বিশেষ ক্ষেত্রগুলোতে সাধারণত এটি কাজ করে না। যেমন যখন একজন ব্যক্তির একটা হাত থাকে, যখন 8 ঘন্টার বেশি কাজ হয়, কেনেলিং হোয়াইল সেটেটেড কেনলিং, অর্থাৎ এরকম ভাঁজ বা কিছু একটা প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এইটা কাজ করে না। ইজ ইন রেস্ট্রিক্টেড ওয়ার্ক প্লেসেস, যেমন আনঅ্যাভেলেবল এনভায়রনমেন্ট বা ওর্স্ট এনভায়রনমেন্ট, এই ধরনের অবজেক্ট দ্যাটস আর আনস্টেবল, যেমন বাকেট, কন্টেইনার, লিকুইডস, যে কোনো সময়ে ঝামেলা হতে পারে সেইগুলো। হোয়াইল পুশিং অর পুলিং, আমরা কিন্তু পুশ এবং পুলিং এর কিন্তু কোনো ডাটা দেখি নাই। আমরা কি দেখেছি? যে সামনে পিছনে উপরে নিচে। সামনে পিছনে বলতে আমরা এইচ দিয়ে যেটা প্রকাশ করছি যে কত দূরে আছে, পুশ পুলের কিন্তু কোনো কথা এখানে আসেনি। উইথ দ্য হুইল ব্রো অর সলভস দ্বারা হুইল ব্রো, এই ধরনের এক্সট্রিমলি হট অর কোল্ড উইথ পুর ফুট অর ফুট কাপলিং, হাই রিস্ক অফ স্লিপ, যেখানে হতে পারে পড়ে যেতে পারে পিছলা, এইগুলো কন্ডিশনে সাধারণত ইকুয়েশন কাজ করে না। তাহলে কখন আমরা ইউজ করব এই নায়স ইকুয়েশন? তাহলে যখন সবকিছু ভালো থাকবে, আইডিয়াল থাকবে, তখন টু হ্যান্ডেড লিফটিং, কমফোর্ট লিফটিং পোস্টার, অর্থাৎ তুমি যখন কাজ করছো কমফোর্ট ফিল করছো, এন্ড কমফোর্ট এনভায়রনমেন্ট এন্ড নন স্লিপেজ ফ্লোরিং, যখন এই ধরনের ফ্লোরিং থাকবে না, স্লিপেজটা ঘটবে না, তখন আমরা সাধারণত নায়স ইকুয়েশনটা কাজ করে বা এটা ব্যবহার করতে পারি। তো এইখানে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আছে, আমরা একটু দেখি, এটা দিয়ে আমরা শেষ করব। প্র্যাকটিক্যাল বলতে একটা ম্যাথ নাকি আছে, বলা আছে এ ওয়ার্কার হ্যাজ আনলোড টায়ার্স অফ পর্ক স্পাইস অ্যাজ দে ইমার্স ফ্রম এন ওভেন। মনে করো একটা গাড়ি থেকে টায়ার আনলোড, মানে মানে গাড়িতে টায়ার উঠাবে, ধরে নাও নিচ থেকে যেহেতু উপরে উঠাচ্ছে। হি পিকস এ ট্রে, ও এটা টায়ার না, এটা ট্রে, সরি মাথা গেছে। সো পিকস এ আপ এ ট্রে এন্ড ওয়েটিং অ্যাবাউট 12 কেজি। মনে করো এই ট্রেটা এখানে আছে, সেটার ওজন হচ্ছে কত কেজি? 12 কেজি। টার্নস 45 ডিগ্রি, তাহলে এর মান পেলাম আমরা 45 ডিগ্রি, সে ঘুরে এন্ড প্লেস ইট অন এ কনভেয়ার, একটা বেল্টের উপরে দেয়। হি ডাজ ইট 3 টাইমস পার মিনিট, তার মানে এফ পেলাম 3 বার, ফর 8 আওয়ার্স, ডিউরেশন পেলাম 8 ঘন্টা। ওকে, ইউ হ্যাভ বিন আস্কড টু ইনভেস্টিগেট দ্য টাস্ক হ্যাভ বিন ফলোয়িং মেজারমেন্ট। যদি এখানে কোনো ডাটা দেওয়া না থাকে, এখানে দেওয়া থাকবে যে এইচ সমান সমান, এই যে এইচ সমান সমান তার যে সেন্টার, সেটা থেকে এইচ এর মান হচ্ছে, যদি 2 পা একসাথে করে তাহলে এখান থেকে, আর যদি এরকম গ্যাপ থাকে তাহলে মিডল যে ভর কেন্দ্র হবে সেখান থেকে। এটা হচ্ছে কতটুকু? 45 সেন্টিমিটার। এইচ মনে রাখো, ভি দিয়েছে কত? ভি দিয়েছে 60 সেন্টিমিটার, অর্থাৎ এই পর্যন্ত বস্তুটা যে উপরে আছে সেটা হচ্ছে 60 সেন্টিমিটার। ডি কত? 70 সেন্টিমিটার, এখান থেকে উঠাতে হবে তাকে 70 সেন্টিমিটার। এ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আর কি কি লাগবে আমাদের? আমরা তো সবই পেলাম, ফ্রিকোয়েন্সি এখান থেকে পাবো, এ পেয়েছি, তাই না? আমাদের সূত্রে চলে যাই, 3 টাইমস 8 আওয়ার্স 45 ডিগ্রি, সবই তো পেলাম।
তাহলে তো এখন ম্যাথ করা যাবে। ওকে, তাহলে ক্যালকুলেশনে চলে যাই। প্রথমে HM, তাহলে আমি যদি প্রথমে ব্রিটিশ দিয়ে করি, তাহলে H বাই 25/25, এখানে 25 আর আমার কত ছিল 45, H সেটার মান পাবো। VM সমান সমান তাহলে 1 - 0 0 V - 75, 1 - 0 0 360 - 75, তাহলে এখান থেকে আমি পাবো এখানে মানটা পজিটিভ হবে, তাহলে 0.995। DM সমান সমান আমি পাবো কত 0.82 + 45 × D, D এর মান কত 70, তাহলে এখান থেকে মান পেলাম। AM এর মান পাবো কত 1 - 32A, সূত্র মনে আছে কিনা, সূত্র যেটা দেখালাম, A এর হলো 45, তাহলে 45 ডিগ্রি থেকে পাবো 45 দিয়ে। FM সমান 0.55, এই 0.55 এবং CM হলো 10, কিভাবে আসলো সেটা আমরা একটু তাহলে চলো দেখি। তাহলে এখানে কি বলছে FM এর ক্ষেত্রে, কি সত্যটা কি FM এর ক্ষেত্রে বলছে, দেখো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হলো, এনার তো ক্লিয়ার করলাম, আচ্ছা এটা কেটে দিতে হবে। আচ্ছা, তাহলে FM এর ক্ষেত্রে কি বলছে যে, এবং সেটা কিন্তু 60, ভির মান কত 60, তার মানে 70 এর কম, কত বলছে 3 টাইমস 8 ঘন্টা। আমরা চলে যাব এখানে, তাহলে আমাদের 8 ঘন্টা চলে আসলো, এবং সেটা ভি হলো 75 এর কম। ওকে, আসলো, তাহলে এই রোটাতে আমাদের মানটা পাবো কয়, 3 বার না, 3 বার না, মনে আছে 3 বার, তাহলে আমাদের মানটা কত হবে 0.55। ক্লিয়ার? কি ছিল সত্য, 8 ঘন্টা কাজ করছে, 75 এর কম, কয়বার প্রতি মিনিটে 3 বার, তাহলে 8 ঘন্টার সিলেক্ট করলাম। এটা যদি 2 ঘন্টা হতো তাহলে এই পাশে, 1 ঘন্টা হলে এই পাশে, তারপর ভি কত সেটা সিলেক্ট করলাম এবং কতবার প্রতি মিনিটে সেটা সিলেক্ট করলাম, ডান। এটা গেল আমাদের, কি গেল, এটা গেল আমাদের কিসের মান, সি বাইরে, এটা তো কোয়া লাগবে, এটা কিসের, FM এর মান গেল, FM এর মান 0.55। এবার আসবে CM। CM কি বলছে, কাপলিং, এখানে কিন্তু CM এর কথা কিছু বলে নাই, তাহলে যদি CM এর কথা কিছু না বলে তুমি তোমারটা মতো ধরে করতে পারো, আর যদি এখানে উল্লেখ করা থাকে মানে টাইটলি ধরছে বা ভালোভাবে ধরছে কোনোভাবে, তাহলে সেখান থেকে সেই ডাটাটা নিতে হবে। তো এখানে যেহেতু কোনো কিছু বলা নাই, তো আমরা ধরে নিলাম সে ভালোভাবেই করছে। তো আমরা এখানে চলে যাই, CM হচ্ছে যে 75 সেন্টিমিটারের কি 75 সেন্টিমিটারের কম, তাহলে এই পাশে আমরা তো যেহেতু কোনো কিছু বলা নাই তাহলে গুডই ধরে নিব, আর যদি বলা থাকে পোর অথবা ফেয়ার এ ধরনের কোনো কথা যদি বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 অথবা 9095 যেটা হয় সেটা ধরবো। তাহলে এখানে আমাদের 1 আসতেছে, আমরা যদি গুড ধরে নিই, আর যদি পোর ধরে নিই তাহলে 0.90 আসবে। ওকে, বোঝা গেছে? ওকে, তাহলে এটা হলো আমার 90। এরপর আমি সবগুলো গুণ মারবো, সোজা গুণ, তাহলে 5.08 কেজি আসতেছে। RWL আমি উঠাইছি কত কেজি ভাই, আমি যদি লিফটিং ইন্ডেক্স বের করতে চাই, আমি উঠাইছি কত কেজি ভাই, 12 কেজি উঠাইছি না, তাহলে AL সমান 12 ভাগ আমার RWL কতটুকু আছে 0.085, তাহলে আমার LI এর মান কত আসলো 2.36। তার মানে কি, তার মানে হলো এই এতগুলো আমার উঠানো যাবে না। ক্লিয়ার? অঙ্কটা আমরা বুঝছি সবাই, একটু করব খাতায়, খাতা কলমে করব, শেষ, কিচ্ছু না কিন্তু, এ ধরনের অঙ্ক পরীক্ষায় থাকবে। আমরা শেষ করি, অনেক রাত্রি হয়ে যাচ্ছে। সো হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, আমরা নায়স ইকুয়েশন দেখেছি এবং তার ম্যাথ করেছি, আশা করি আপনারা বুঝেছেন। আমরা আরেকটু পোর্শন রয়েছে, সরাসরি শেষ করে দিব। হোয়াট ইজ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টের কথায় যদি আসি, যে আমাদের নানা প্রকার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট রয়েছে, তার ভিতরে প্রথম যদি আমরা বলি কয়েকটি ক্যাটাগরি করতে পারি, সেটি হচ্ছে স্টোরেজ এন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্ট, আরেকটা হচ্ছে বাল্ক ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রাকস এন্ড ইঞ্জিনিয়ার সিস্টেম। স্টোরেজ এন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্ট যেটি স্টোর করি বা এই জন্য কাজে ব্যবহৃত হয়, উপর থেকে নিচ আছে না ক্রেনের মতো করে, তারপর এই এরকম আছে যে শুধু বক্স গুলো উঠতেছে। তারপর হচ্ছে যে বাল্ক ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, যেটা সাইজ বড়, এটার জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রাকস, অনেক প্রকার ইন্ডাস্ট্রিয়াল ট্রাকস রয়েছে, এন্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেম যদি কোনো কিছু থাকে সেগুলো। তাহলে সংক্ষেপে দেখে নিই সেগুলো কি কি। খুব বেশি লোড হয়ে যাচ্ছে না আজকে। ওকে,
ফার্স্ট স্টোরেজ এন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্ট, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা স্টোর করতে পারবো এবং হ্যান্ডলিং করতে পারবো সেগুলো যেমন হচ্ছে বিন, আমাদের বড় ওই যে ডাইং করে কাপড়গুলো রাখি, তারপর হচ্ছে ড্রয়ার্স, স্ট্যাকিং ফ্রেমস, ফ্লোর র্যাকস, কন্টেনার র্যাকস, মেজাসিনস এক্সেট্রা। এগুলো একটু সার্চ করে দেখলেই ওই ছবিগুলো চলে আসবে। তারপরে হচ্ছে যে বাল্ক মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, সেটার ক্ষেত্রে আমাদের বড় বড় যে ইয়েগুলো রয়েছে নেটওয়ার্ক গুলো, সেগুলো যেমন এক্সাম্পল বলা হচ্ছে সয়েল লার্জ সিলিন্ডার দ্যাট ক্যান লাইক গ্রেইন, আমরা গোলা বলি না, গোলা ধানের গোলা, এরকম বড় বড় এই ধরনের কিছু হ্যান্ডলিং ইকুইপমেন্টস রয়েছে বা স্টোরিং ইকুইপমেন্ট রয়েছে। স্ট্যাকার এন্ড সিমিলার্স, হপার্স, এইটা সাধারণত আমাদের ওই যে আমরা যে এয়ারপোর্টে নির্মাণ হচ্ছে না, তো বড় বড় ক্রেন ওই অনেক দূর থেকে উঠায় নিয়ে আসে বস্তুটাকে, সেটাকে স্ট্যাকার এন্ড রেক্টিমার্স বলছি। এই যে উপরে ছবিটা আমি দিয়েছি অবশ্য, এই যে প্রথম ছবিটা, যেটা স্ট্যাকার এন্ড রেক্টিমার্স বলছি। তারপর হচ্ছে হপার, ওই যে বললাম বড় রাউন্ডেড উপর থেকে যখন ছেড়ে দিচ্ছি সেটাকে হপার বলছি, এ ধরনের রয়েছে। তারপরে গ্রেইন ইলেভেটরস রয়েছে, বাকেট গ্রেইন ইলেভেটরসটা এরকম দেখেন যে খাঁজ রয়েছে, তো এখানে যদি ইয়া পড়ে সুরসুর করে পড়ে আর এটা যদি উপরে উঠে, মানে এখানে আপনি দিচ্ছেন এটা উপরে উঠে এখানে ছেড়ে দিচ্ছে, তাহলে এটা কি উপরে উঠলো না, হ্যান্ডেলিং হলো না। ইলেভেটরস মনে করেন একটা চেইন আছে, গ্যাপ গ্যাপ মানে খুব খুব চেইন, এরকম আমার একটা বাটি রয়েছে, এই বাটির মতো অনেকগুলো বাটি লাগানো আছে একটা চেইনে, তাহলে এই বাটির চেইনটা যখন উপর থেকে নিচে আসবে তখন কি হবে, তো এখানে যখন আসতেছে তখন এখান থেকে মনে করেন কোনো কিছু পড়তেছে বাটিতে, তাহলে এই বাটিটা আস্তে 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 উপরে উঠতেছে, উপরে উঠার পর যখন এই পাশে যাচ্ছে তখন সেটা ঢেলে দিচ্ছে, এখানে আরেকটা আছে, তাহলে আলটিমেট কি হলো, এখান থেকে উপরে উঠে গেল। সেটা এরকম গ্রেইন ইলেভেটরস হতে পারে, বাকেট ইলেভেটরস হতে পারে, ইলেভেটরস, কনভেয়ার ইলেভেটর সম্পর্কে তো আমরা যে লিফট লিফট চিনি না, লিফট। তারপর হচ্ছে যে কনভেয়ার বেল্টস, আমরা ওই যে কনভেয়ার বেল্টস লম্বা বেল্টের মাধ্যমে অর্থাৎ প্রোডাক্ট একটার পর একটা বেল্ট কনভে করতেছে, প্রোডাক্ট গুলো যাচ্ছে, বেল্ট যখন ভাঁজ হয়ে ঘুরে আসতেছে প্রোডাক্ট গুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে। ডাম্প ট্রাক, যেখানে আমরা একটা ট্রাক দেখতে পাচ্ছি, অত মাটি ফেলে দেয়, ওই যে আমরা দেখি না ডাম্প ট্রাক, স্ক্রু কনভেয়ার, রোটারি কার ডাম্পার এক্সেট্রা। ইন্ডাস্ট্রিয়াল ট্রাকস রয়েছে অনেকগুলো, যেমন হ্যান্ড ট্রাকস, হাতে করে নিয়ে যায় সেটাকে আমরা হ্যান্ড ট্রাকস বলি। তারপর হচ্ছে সাইড লোডার, প্যালেট ট্রাকস, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্যালেট ট্রাকস, অর্থাৎ এই যে কাঠের উপরে যখন কোনো কিছু রাখে পুরোটা ঢুকিয়ে দিয়ে আমরা একবারে নিয়ে যাই, সেটাকে প্যালেট ট্রাকস বলছি। ওয়েলকের স্টাকার, ওয়াটার পিকার, প্ল্যাটফর্ম ট্রাকস, এটা আরেকটু বড় পুরোটা ধরে। ফ্রক লিফটস, যেটি বলা হচ্ছে যে হেভি আইটেম লিফটিং এর জন্য বা ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ব্যবহার করি। এগুলো ছবিগুলো একটু সার্চ দিয়ে দেখবেন, আমি সবগুলো অ্যাড করলে হয়তো আরেকটু ভালো হতো, ঠিক আছে। এছাড়াও কিছু ইঞ্জিনিয়ার সিস্টেম থাকতে পারে, যেমন ভ্যারাইটি অফ ইউনিটস ওয়ার্ক কোহেসিভলি, যেমন ইঞ্জিনিয়ার সিস্টেমটা কিরকম একটা উদাহরণ হিসেবে যদি আমি দেই, আপনাদের কোম্পানিতে যে পানির লাইনগুলা বা ইয়ের লাইনগুলো রয়েছে সেটা কিন্তু একটা ইঞ্জিনিয়ার সিস্টেম, বা বালতিতে করে পানি আনবেন এরকম, এরকমটা কিন্তু না, ঠিক আছে। তারপর শাটল সিস্টেম একটার সাথে একটা চলছে, এ ধরনের কিছু ইঞ্জিনিয়ারিং সিস্টেম। আরো আদিকালে যদি ইঞ্জিনিয়ারিং সিস্টেমের কথা বলি, যে কুয়ায় পানি তুলে না কপি কলের সাহায্যে, সেটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম। আগে কিন্তু বালতি তুলতে কষ্ট হতো, কিন্তু কপি কলে যখন টানা হয় কিন্তু খুবই তাড়াতাড়ি আসে। তো এছাড়াও আরো কিছু ইঞ্জিনিয়ার সিস্টেম হতে পারে, যে যান্ত্রিক সুবিধাগুলো নিয়ে আমরা কিন্তু এখন ম্যাটেরিয়াল গুলো হ্যান্ডলিং করে থাকি। তো এই ছিল আজকের একটা বৃহৎ লেকচার বলবো, যেহেতু আরো 40 মিনিটের কাছাকাছি আমরা চলে যাচ্ছি। তো এই হচ্ছে টোটাল কথাবার্তা। তাহলে আজকে লেকচার থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত আমাদের প্রশ্ন ছিল যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কাকে বলছি আমরা, 10 মিনিটে শেষ হবে, হয়ে যাবে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কাকে বলছি, তারপরে উদ্দেশ্য কি, তারপরে হচ্ছে এটা 4টা ডাইমেনশন, মুভমেন্ট, টাইম, কোয়ান্টিটি এন্ড স্পেস। সেকেন্ডলি সেটার ম্যানুয়াল হ্যান্ডলিং, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, অটোমেটিক এন্ড সেমি অটোমেটিক আরেকটা ভাগ করে নিব। এন্ড কেন অটোমেটেড হ্যান্ডলিংটা দরকার, লটা আমরা এতটা পড়িনি। ম্যাটেরিয়াল মুভমেন্ট থ্রু দ্য সাপ্লাই চেইন, দেন ম্যানুয়াল হ্যান্ডলিং যে অ্যাক্টিভিটি গুলো 5 সেটা। এরপরে ছিল আমাদের নায়স লিফটিং গাইডলাইন্স বা নায়স কি সেটির ব্যাখ্যা। তারপরে হচ্ছে ওকে সেটার একটা ইকুয়েশন, অর্থাৎ রিকমেন্ডেড ওয়েট লিমিট কতটুকু কে নিবে সেটি ছিল। এরপরে হচ্ছে সেটার প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে ভার্টিক্যাল, হরিজন্টাল লোকেশন, ভার্টিক্যাল ট্রাভেল ডিস্টেন্স, অ্যাসাইমেট্রিক লোকেশন, কাপলিং, ফ্রিকোয়েন্সি,
লোড, ডিউরেশন, প্রত্যেকটার ক্ষেত্রে। এবং ম্যাথটা কিভাবে করব তার জন্য সূত্র, তার জন্য দুটো চার্ট, যে দুটো আমাদের লাগবে, আইডিয়াল কন্ডিশন, লিফটিং ইন্ডেক্স, কোথায় ব্যবহৃত হবে, কোথায় মানে হবে না, কোথায় ব্যবহৃত হবে না, ইকুয়েশন, একটা ম্যাথ, এবং সাথে মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট কারা, কিভাবে মানে ইকুইপমেন্ট গুলো কি কি ক্লাসিফিকেশন করে আমরা সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এই ছিল আজকে আমাদের লেকচার। সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ ধরে।